আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। প্রথমে জানাচ্ছি, মালয়েশিয়ায় বাংলাদেশি সহ নথিবিহীন 184 জন আটক। এরপর জানাব, পারমাণবিক পরীক্ষা শুরু করলে ট্রাম্পের নোবেলের স্বপ্ন ভেঙে যাবে, বিশেষজ্ঞ। এইদিকে আফগানিস্তানে ফের পাকিস্তানের হামলা। এরপর গাজা যুদ্ধবিরতি নিয়ে তুরস্কের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের বৈঠক। সবশেষে জানাবো, মামদানির জয়ে নিউ ইয়র্কের ইহুদিদের দেশ ত্যাগের আহ্বান ইসরায়েলি মন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ নথিবিহীন 184 জন আটক। মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান প্রদেশে বেশ কয়েকজন বাংলাদেশি সহ 184 জনকে আটকের কথা জানিয়েছে স্থানীয় অভিবাসন বিভাগ। কর্তৃপক্ষ বলছে, আটককৃতদের কাছে অনুমোদিত কোনো নথি ছিল না। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে প্রদেশটিতে একটি ব্যাটারি কারখানায় অভিযান চালান অভিবাসন বিভাগের কর্মকর্তারা। আটককৃতদের মধ্যে 163 জন পুরুষ ও 21 জন নারী। কর্মকর্তাদের বরাত দিয়ে মালয়েশিয়ার বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, এসব অভিবাসীরা বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া থেকে গেছেন। তাদের বয়স 20 থেকে 49 বছর। নেগেরি সেম্বিলানের অভিবাসন বিভাগের পরিচালক কেনেথ তান আইকিয়াং জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সকালে অভিযান শুরু হয়, যা প্রায় 4 ঘণ্টা ধরে চলে। অভিযোগ ছিল, ওই কারখানায় বেশ কয়েকজন বিদেশি নাগরিক অনুমতি বা পরিচয়পত্র ছাড়া কাজ করছেন। কেনেথ তান বলেন, অভিযানের সময় কয়েকজন বিদ্যুৎ সরবরাহ যন্ত্রের পেছনেও কারখানার পল্লী স্তূপের মধ্যে লুকানোর চেষ্টা করেন। আটকের পর তাদের লিঙ্গেন অভিবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। পারমাণবিক পরীক্ষা শুরু করলে ট্রাম্পের নোবেলের স্বপ্ন ভেঙে যাবে, বিশেষজ্ঞ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেন, তাহলে তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সম্ভাবনা নষ্ট করে দেবেন। ক্যালিফোর্নিয়ার মুনটেরিতে অবস্থিত মিডেলবেরি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের আমেরিকান বিজ্ঞানী এবং পারমাণবিক বিস্তাররোধ বিশেষজ্ঞ জেফ্রি লুইস এমনটাই বলেছেন। বৃহস্পতিবার 6 নভেম্বর লুইস ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, অস্ত্র প্রতিযোগিতায় একমাত্র জয় হল প্রতিযোগিতা থামানো। যদি ট্রাম্প পরীক্ষা করেন, তাহলে তার জন্য এটি হতে পারে নোবেল পুরস্কারকে বিদায় জানানো। লুইস পরামর্শ দিয়েছেন, এই ধরনের পরীক্ষাগুলিতে পূর্ণাঙ্গ পারমাণবিক বিস্ফোরণ নাও হতে পারে, বরং নিয়ন্ত্রিত বিস্ফোরণ হতে পারে। তিনি প্রশ্ন করেন, একবার একটি দেশ শুরু করলে বাকিদের থামাবে কিসে? বিশেষজ্ঞ জোর দিয়ে বলেন, পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার সিদ্ধান্তের গুরুতর পরিণতি হতে পারে। এর ফলে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে, যা শীতল যুদ্ধকে মনে করিয়ে দেবে। আফগানিস্তানে ফের পাকিস্তানের হামলা। পাকিস্তান থেকে আফগানিস্তানের ভূখণ্ডে বৃহস্পতিবার গোলা নিক্ষেপ করা হয়েছে বলে দেশটির সেনাবাহিনীর এক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এমন সময়ে ঘটনা ঘটল যখন দুই প্রতিবেশী দেশ তুরস্কে যুদ্ধবিরতি চুক্তি শক্তিশালী করতে আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছিল। আফগান সেনাবাহিনীর এক সূত্র এএফপিকে জানান, পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই গোলাবর্ষণ 10 থেকে 15 মিনিট পর্যন্ত স্থায়ী ছিল। সূত্রটি আরও বলেন, আমরা এখনও পাল্টা আক্রমণ চালাইনি, কারণ ইস্তানবুলে আলোচনা চলছে, সেটির প্রতি সম্মান জানিয়ে আমরা সংযম দেখাচ্ছি। সূত্রটির নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন। পাকিস্তানের সেনাবাহিনী এ বিষয়ে এএফপির মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত মাসের শুরুর দিকেও দুই দেশের সীমান্তে সংঘর্ষ হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী ওই সহিংসতায় 70 জনেরও বেশি মানুষ নিহত হয়, যার মধ্যে প্রায় 50 জন ছিলেন আফগান বেসামরিক নাগরিক। এটি ছিল সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষগুলোর একটি। 2021 সালে তালিবান ক্ষমতায় ফেরার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমশ অবনতি ঘটছে। বিশেষত সীমান্ত পারে সন্ত্রাসবাদ ও নিরাপত্তা উদ্বেগের কারণে এই উত্তেজনা বেড়েছে। দুই দেশ গত 19 অক্টোবর কাতারে এক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছিল। তবে গত সপ্তাহে তুরস্কে চুক্তির বিস্তারিত চূড়ান্ত করতে গিয়ে অচল অবস্থা দেখা দেয়। উভয় পক্ষ পরস্পরকে আলোচনায় অসৎ উদ্দেশ্য প্রদর্শনের অভিযোগ তোলে। বৃহস্পতিবার ইস্তানবুলে আলোচনার নতুন পর্ব শুরু হওয়ার কথা থাকলেও এখনও কোনো পক্ষ নিশ্চিত করেনি যে প্রতিনিধি দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিনা। এদিকে আলোচনায় অগ্রগতি না হলে নতুন করে সংঘর্ষ শুরুর আশঙ্কা রয়েছে বলে উভয় দেশই সতর্ক করেছে। গাজা যুদ্ধবিরতি নিয়ে তুরস্কের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের বৈঠক।
গাজা যুদ্ধবিরতি সংশ্লিষ্ট বিষয় নিয়ে ইস্তাম্বুলে তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে বৈঠক করেছে হামাসের প্রতিনিধি দল। বৃহস্পতিবার 6 নভেম্বর লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানায়, হামাসের জ্যেষ্ঠ আলোচক খলিল আল হাইয়ারের নেতৃত্বে তাদের প্রতিনিধি দল বুধবার এই আলোচনায় যোগ দেন। হামাস জানিয়েছে, বৈঠকে গাজা যুদ্ধবিরতি চুক্তির ইসরায়েলি লঙ্ঘন নিয়ে আলোচনা করা হয়েছে, বিশেষ করে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকায় গোলাবর্ষণ এবং চলমান সাহায্য নিষেধাজ্ঞা। এক বিবৃতিতে হামাস বলেছে, বিধ্বস্ত অঞ্চলে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সড়ক নেটওয়ার্ক এবং বিদ্যুতের মতো অবকাঠামো পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কেও আলোচনা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তুরস্কের ভূমিকার জন্য ধন্যবাদ। তারা দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের সংগ্রামে তুর্কি সমর্থনের গুরুত্বের ওপর জোর দেন। গত 9 অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং হামাস একটি শান্তি পরিকল্পনার চুক্তিতে পৌঁছেছে। প্রথম পর্যায়ের মধ্যে সমস্ত বন্দীদের মুক্তি এবং ইসরায়েলি সৈন্যদের একটি রেখার বাইরে প্রত্যাহার করা হয়েছে। 10 অক্টোবর সকাল 9টা থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। প্রসঙ্গত, গাজা অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 67,000 ছাড়িয়ে গেছে। একই সময় 1,70,000-এর বেশি মানুষ আহত হয়েছে, অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত 27 মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয় এবং সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্থের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। মামদানির জয় নিউইয়র্কের ইহুদিদের দেশত্যাগের আহ্বান ইসরায়েলি মন্ত্রীর। ইসরায়েলের একজন কট্টর ডানপন্থী মন্ত্রী নিউইয়র্কের ইহুদি বাসিন্দাদের শহর ছেড়ে ইসরায়েলে বসতি স্থাপন করার জন্য আহ্বান জানিয়েছেন, কারণ তিনি নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জোহরান মামদানির বিজয়কে হামাস সমর্থকের হাতে শহরের চাবি তুলে দেওয়া বলে আখ্যায়িত করেছেন। ইসরায়েলের ডায়াসপোরা ও ইহুদি বিদ্বেষ মোকাবিলা মন্ত্রী আমিচাই চিকলি এক্সে লিখেছেন, যে শহর একসময় বিশ্ব স্বাধীনতার প্রতীক ছিল, তা আজ একজন হামাস সমর্থকের হাতে তার চাবি তুলে দিয়েছে। তিনি বলেন, নিউইয়র্ক আর কখনোই আগের মতো থাকবে না, বিশেষ করে এর ইহুদি সম্প্রদায়ের জন্য নয়। আমি নিউইয়র্কের ইহুদিদের ইসরায়েলের ভূখণ্ডে তাদের নতুন বাড়ি বানানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আমন্ত্রণ জানাচ্ছি। 34 বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মামদানির ইসরায়েল সম্পর্কিত অবস্থান, যেখানে তিনি ইসরায়েলকে একটি বর্ণবৈষম্যমূলক শাসন এবং গাজায় এর যুদ্ধকে গণহত্যা বলে বর্ণনা করেছেন, তা বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা এবং ইহুদি সম্প্রদায়ের জায়ানবাদী ব্যক্তিদের তীব্র ক্ষোভের কারণ হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি দীর্ঘদিনের সমর্থক মামদানি সম্প্রতি মাসগুলোতে প্রকাশ্যে ইহুদি বিদ্বেষ এবং একই সঙ্গে তিনি নিজেই ইসরায়েলপন্থী ব্যক্তিদের কাছ থেকে যে ইসলাম বিদ্বেষের শিকার হয়েছেন তার নিন্দা করেছেন। ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গাভিরও চিকলির মন্তব্যের প্রতিধ্বনি করে বলেছেন, ইহুদি বিদ্বেষ সাধারণ বিচারবুদ্ধির উপর জয়লাভ করেছে। মামদানি হামাসের সমর্থক, ইসরায়েলের শত্রু এবং একজন স্বীকৃত ইহুদি বিদ্বেষী। অন্যদিকে কট্টরপন্থী ইয়েসরাই বেতিনিনু পার্টির নেতা আভিগডর লিবারম্যান এক্সে লিখেছেন, নিউইয়র্ক তার মেয়র হিসেবে একজন বর্ণবাদী, একজন জনতুষ্টিবাদী এবং একজন স্বীকৃত শিয়া ইসলামপন্থীকে বেছে নিয়েছে। ব্যবসায়িক অভিজাত, রক্ষণশীল মিডিয়ার ভাষ্যকার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র আক্রমণ সত্ত্বেও মামদানি নির্বাচনে চূড়ান্ত বিজয় অর্জন করেছেন। ট্রাম্প মঙ্গলবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মামদানিকে ইহুদিদের ঘৃণাকারী আখ্যা দিয়ে একেবারে শেষ মুহূর্তে হস্তক্ষেপ করেছিলেন। তবে প্রচারণার সময় মামদানিকে লক্ষ্য করে যে মুসলিম বিদ্বেষ ছড়ানো হয়েছিল, তা নিউইয়র্কের ভোটারদের তাকে ভোট দেওয়া থেকে বিরত করতে পারেনি বলে নিউইয়র্কের অনেকেই স্বস্তি ও গর্ব প্রকাশ করেছেন। আনন্দের আতিশয্যে লাফিয়ে উঠে বাবাকে ফোন করে উদ্যাপন করা বুকতাওয়ার ওয়াকাস নামের একজন বলেন, অনেকদিন পর আমি একজন মুসলিম, একজন ডেমোক্র্যাট, একজন আমেরিকান, একজন অভিবাসী হিসেবে আশা অনুভব করছি। তিনি জানান, তিনি মামদানির বিজয়ী ভাষণ শুনতে গিয়েছিলেন এবং আশেপাশে নিউইয়র্কবাসীর যে বৈচিত্র্য দেখেছেন, সামনে যতই চ্যালেঞ্জ আসুক না কেন তিনি তাতে আশ্বস্ত হয়েছেন।